তো ফ্রেন্ডস, আজকে আমরা পলিটির কিছু কোশ্চেন্স দেখব। তো তার আগে তোমাদেরকে একটা বলি, দেখো যে তোমাদের আমি একটা জিনিস দেখলাম, যেই তোমরা কালকে নিউজ পেলে যে পরীক্ষা পোস্টপন্ড হচ্ছে, অমনি তোমাদের কি পড়ার এনার্জি ডাউন হয়ে গেল নাকি আমি বুঝতে পারলাম না। কালকে হঠাৎ করে দেখলাম, যেই তোমাদের নোটিশটা পেলে ভিডিওতে দেখলাম যে ভিডিওটা হলো কেউ দেখলেন, একদম ভিউজ নেই। তো দেখো, এই জিনিসটা করো না, ওকে? কারণ পরীক্ষা পোস্টপন্ড হয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা তো হবে, হবে না তা নয়। এখন কোভিডের পরিস্থিতি এরকম বলে পরীক্ষা হচ্ছে না, কিন্তু পরীক্ষা একটা সময় হবে এবং জব তোমাকে নিতেই হবে। অতএব পোস্টপন্ড হয়েছে মানে আনন্দে ঘুরে বেড়াবো তা করলে হবে না। এই টাইমটাকে কাজে লাগাও, এই টাইমটাকে কাজে লাগিয়ে প্রিপারেশানটাকে আরও স্ট্রং করো। কারণ কেউ না কেউ কিন্তু পড়বে, সবাই কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে না। তো এই জিনিসটা করো না। কারণ আমি এই যে কালকে দেখলাম যে যেই তোমরা দেখলে নোটিশটা পেলে, অমনি তোমরা দেখলাম কালকের ভিডিওটাতে একদমই কেউ ভিউজ মানে যেই তোমরা খবর পেলে যে এক্সাম পোস্টপোন্ড হচ্ছে, মানে সবার এত আনন্দ হলো যে কেউ ভিডিও দেখলে না। ঠিক আছে, একদিন আধদিন হতেই পারে, বাট এটা কিন্তু কন্টিনিউ করো না। তো ওকে ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে আমরা কি করব, আজকে আমরা আমাদের কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, যেটা আমাদের সেশন। আমরা নিয়মিতভাবে প্রিভিয়াস ইয়ারের WBCS-এর 20 ইয়ার্সের কোশ্চেন্স আলোচনা করছি টপিক ওয়াইজ। আজকে আমরা করব পলিটির কোশ্চেন। আবার পলিটির এর আগেও আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। এগেন আজকে আমরা পলিটির কিছু কোশ্চেন্স তোমাদের সঙ্গে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশনাল স্টেটাস টু দ্য পঞ্চায়েত। এটা আই থিঙ্ক তোমাদের আমি আগের দিনও বলেছিলাম যে আমাদের পঞ্চায়েতকে প্রথম নিয়ে আসা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। সেটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993-তে। আর আমাদের যে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে কি আনা হয়েছিল? এর মাধ্যমে আনা হয়েছিল মিউনিসিপ্যালিটিকে, যেটা হচ্ছে আমাদের শিডিউল 11 এবং 12। শিডিউল 11 হচ্ছে কি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত, এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে মিউনিসিপ্যালিটি, যেটা হচ্ছে আমাদের শিডিউল 12। এটা আমি শর্টে লিখলাম S12। এই দুটো মনে রাখবে, 73, 74 এবং শিডিউলে হচ্ছে 11, 12। কারণ এই জিনিসগুলো কোশ্চেনে অনেকবার রিপিট হয়েছে প্রিভিয়াস ইয়ারে, এই দুটো জিনিস। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনক্লুডেড when writing of the Constitution of India was completed on 26/11/1949। আমরা সকলেই জানি কি আমাদের কনস্টিটিউশন লেখা হয়েছিল কবে? আমাদের কনস্টিটিউশন লেখা হয়েছিল 26শে নভেম্বর 1949। এটা কমপ্লিট হয়ে গেছিলো এবং আমরা ওটাকে অ্যাডপ্ট করে নিয়েছিলাম, কিন্তু পাবলিকেলি আমরা ওটাকে নিয়ে এসেছিলাম কবে? সেটা হচ্ছে 1950-তে। তো যেটা হচ্ছে আমাদের 26শে জানুয়ারি। তো সেই সময় যখন প্রথম এটা লেখা হয়েছিল, এইগুলোর মধ্যে কোনটা ইনক্লুড ছিল না? কোশ্চেন করা হয়েছে এটা যে প্রথম কনস্টিটিউশন যখন তৈরি হচ্ছিল, এই অপশানসগুলো যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কোনটা তার মধ্যে ইনক্লুডেড ছিল না? এর মধ্যে ইনক্লুডেড ছিল না ফ্রেন্ডস অপশান বি, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে ইনক্লুডেড ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিস তোমরা জানো সকলেই কি? ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে ফর ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ কোনো জিনিসকে আরও বেটার করার জন্য এটা রাখা হয়েছিল, ফিউচার জেনারেশনের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল যে যখন স্টেটের হাতে ফান্ডস আসবে তখন স্টেটকে আরও উন্নত করার জন্য এই জিনিস করা যেতে পারে। ও না, সরি, ওটা আমি ডিপিএসপি বললাম, এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস। ফান্ডামেন্টাল ডিউটিস এটা নয়, সরি, আমি যেটা বললাম ওটা ডিপিএসপি। ওয়েলফেয়ার স্টেট করা হয়েছিল কিসের জন্য? ডিপিএসপি। এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি। ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল কার কাছ থেকে? সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল USSR, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়ার কাছ থেকেই নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস। এটা কিন্তু প্রথমে ছিল না, পরবর্তী ক্ষেত্রে এটা নেওয়া হয়েছিল। সরি, আমি যেটা বললাম ওয়েলফেয়ার স্টেট, ওটা কিন্তু ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নট ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট 3 নম্বর কোশ্চেন, টু পাস এ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারি। এগেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে একমাত্র মানি বিলের ক্ষেত্রে এই এক্সেপশনটা কাজ করে, যেখানে শুধুমাত্র লোকসভার অ্যাপ্রুভাল থাকলেই এনাফ, রাজ্যসভার অ্যাপ্রুভালের দরকার হয় না। কোশ্চেন করেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারি? অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা। রাজ্যসভার অ্যাপ্রুভাল একমাত্র মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার অ্যাপ্রুভাল ইজ নট নেসেসারি অর ইজ নট ম্যান্ডেটরি। বাকি অন্যান্য বিলের ক্ষেত্রে কিন্তু দরকার হয়, এবং এটা হয়েছিল আর্টিকেল 110 অনুযায়ী। আর্টিকেল 110 অনুযায়ী কিন্তু এই পাওয়ারটা লোকসভার হাতে দেওয়া আছে যে মানিটারি বিল লোকসভা একা হাতে পাস করাতে পারে।
নেক্সট 4 নম্বর কোশ্চেন, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছিল সেইখানটাকে, যে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছিল, যে লিস্টিং করা হয়েছিল কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, সেটা বলা হয়েছে। এর মধ্যে ল অ্যান্ড অর্ডার কার মধ্যে পড়ে? ল অ্যান্ড অর্ডার পড়ে আমাদের স্টেট লিস্টের মধ্যে। ল অ্যান্ড অর্ডার পড়ে আমাদের স্টেট লিস্টের মধ্যে। এবং মনে রাখবে কনকারেন্ট লিস্টের আমরা কনসেপ্ট নিয়েছিলাম অস্ট্রেলিয়ার কাছ থেকে। কার কাছ থেকে? অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা কনকারেন্ট লিস্টের কনসেপ্টটা বড় করেছিলাম। দেখো এখানে সেই জিনিসটাই লেখা আছে, আমি অলরেডি তোমাদের বলেছি, আরেকবার বলে দিচ্ছি, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিভাইডস দ্য পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট উইথ রেসপেক্ট টু লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন। লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশন দিক থেকেই দেখতে গেলেই পাওয়ার ডিস্ট্রিবিউট আছে। এবং এটা হয়েছিল কিসের আন্ডারে? সেটা হচ্ছে 7th শিডিউলের আন্ডারে। আমাদের যে 12টা শিডিউল, তার মধ্যে 7 নম্বর শিডিউলে এটা বলা হয়েছে যে একটা ইউনিয়ন লিস্ট বা সেন্ট্রাল লিস্ট বলতে পারো থাকবে, স্টেট লিস্ট থাকবে এবং কনকারেন্ট লিস্ট থাকবে। এবং ল অ্যান্ড অর্ডার আছে আমাদের কাছে স্টেট লিস্টের মধ্যে, এই পাওয়ারটা স্টেটের হাতে দেওয়া আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ। এটা অলরেডি আমি তোমাদের একবার বলেছি যে আমাদের রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমাদের বর্তমানে আছেন এম ভেঙ্কাইয়া নাইডু। উনি হচ্ছেন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং ওনার যে স্যালারিটা হয়, উনি যে স্যালারিটা পান, এই স্যালারিটা উনি পান অ্যাজ এ চেয়ারম্যান অফ রাজ্যসভা। তার কারণ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এইগুলো হচ্ছে কি সাম্মানিক পদ। সাম্মানিক পদের জন্য কোনো বেতন বা স্যালারি ধার্য থাকে না। সেই কারণে ভাইস প্রেসিডেন্টকে স্যালারি কীভাবে হবে, সেই জন্য ওনাকে এই পদটা দেওয়া হয়েছে যে উনি হচ্ছে আমাদের রাজ্যসভার চেয়ারম্যান। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি? 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, grants in aid are provided for the Constitution of India under article. গ্র্যান্ট ইন এড যেটা, সেটা আমাদের কোন আর্টিকেলের আন্ডারে প্রোভাইড করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের? এখানে আমাদের সঠিক উত্তর কী হবে বলো তো? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 275 এবং 282। আর্টিকেল 275 এবং আর্টিকেল 282 আন্ডারে এইটাকে করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 275 এবং আর্টিকেল 282 আন্ডারে। দুটো দেখে নাও, দুটো সম্বন্ধে আলাদা করে বলে দিচ্ছি। আর্টিকেল 275 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু মেক গ্র্যান্টস টু অনলি দোজ স্টেটস দ্যাট নিড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। যে সমস্ত স্টেটের অ্যাকচুয়ালি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, শুধুমাত্র তাদেরকেই হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং করতে পারবে বা গ্র্যান্ট দিতে পারবে। কিসের আন্ডারে? আর্টিকেল 275 আন্ডারে। আর আর্টিকেল 282 আন্ডারে কী বলা হচ্ছে? যে প্রোভাইডস ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেটস টু মেক এনি গ্র্যান্ট ফর পাবলিক পারপাস। অর্থাৎ সাধারণ মানুষের দরকারে যদি কোনো ফান্ডিং বা কোনো গ্র্যান্ট প্রোভাইড করা হয়, সেখানে কিন্তু সেটা সেন্ট্রালও করতে পারে, স্টেটও করতে পারে। এই দুটোই কিন্তু আর্টিকেল 228 আন্ডারে করা হয়েছে। ঠিক আছে, এই যে এত সাইকেল দেওয়া, এত কন্যাশ্রী প্রকল্প, এগুলো কিসের আন্ডারে পড়ে? এগুলো সবই আর্টিকেল 282 আন্ডারে পড়ে। যে এই যে গ্র্যান্টিং বা টাকা দিতে পারে পাবলিক পারপাসে, এটা স্টেটের হাতেও আছে, সেন্ট্রালের হাতেও আছে, বোথ পাওয়ার আছে আর্টিকেল 282 আন্ডারে। আর সেন্ট্রাল কোনো স্টেটকে দিতে পারে গ্র্যান্ট, সেটা হচ্ছে আর্টিকেল 275 আন্ডারে। আর 282 হচ্ছে কোনো স্টেটকে নয়, সরাসরি পাবলিককে দিতে পারে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম অফ ইন্ডিয়া হ্যাজ, এগেন রিপিটেড কোশ্চেন, আগের দিনও করিয়েছিলাম, 3 টায়ার। 3টে টায়ার বা 3টে ব্যবস্থা এখানে দেখতে পাওয়া যায়। সব থেকে নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে ব্লক পঞ্চায়েত, তারপর হচ্ছে জেলা পরিষদ। মনে থাকবে, গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত, তারপর জেলা পরিষদ। নেক্সট 8 নম্বর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়ান রিপাবলিক ইজ। আমাদের ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? 1 নম্বর নাগরিক বলা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতিকে। এখানে তোকে বলা হয়েছে দ্য প্রেসিডেন্ট ইজ নোন অ্যাজ ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বিকজ হি অর সি রিপ্রেজেন্টস আওয়ার কান্ট্রি, কারণ উনি হচ্ছেন আমাদের নমিনাল হেড, এক্সিকিউটিভ হেড। He is the constitutional head of nation and all executive decisions are taken on his name. As a citizen of India, a common man is at 27th rank. ঠিক আছে, সাধারণ মানুষের কোনো অকাদ নেই, সাধারণ মানুষের র্যাঙ্ক হচ্ছে 27, সাধারণ মানুষের যে র্যাঙ্ক। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি? 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, which article of the Constitution of India gives a working definition of Indian state? ইন্ডিয়ান স্টেটের ওয়ার্কিং ডেফিনেশন কোন আর্টিকেল দিয়েছে? এটা একটা বেশ ভালো কোশ্চেন। ইন্ডিয়ান স্টেটের ওয়ার্কিং ডেফিনেশন দিয়েছে কে? সেটা হচ্ছে আমাদের অপশান সি, আর্টিকেল 12। আর্টিকেল 12 হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওয়ার্কিং ডেফিনেশন দিয়েছে।
এখানে যে এটা দেওয়া আছে, এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে এটা তোমরা নিজেরা পড়ে নিও, এখানে আমি বলে সময় নষ্ট করছি না, বোঝানোর কিছু নেই। পিডিএফ তো তোমরা পাবে, পিডিএফটা দেখে তোমরা পড়ে নিও। 10 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিসেস আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম? ডবল স্টার মার্ক। এই কোশ্চেনটা শুধু ডাব্লিউবিসিএস নয়, আমি এমনি বলছি আর কি, ডাব্লিউবিসিএস শুধু নয়, ইভেন কি এসএসসিরও অনেক পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বা অচ্ছুতবাদ যেটা, এটা হচ্ছে কিসের মাধ্যমে, এই প্র্যাকটিসটাকে কিসের মাধ্যমে অ্যাবলিশ করা হয়েছে, কোন আর্টিকেলের আন্ডারে? অপশান ডি, আর্টিকেল 17। আর্টিকেল 17-এর আন্ডারে এটাকে অ্যাবলিশ করা হয়েছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? এইখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এই যে 10 নম্বর থেকে তোমরা কোশ্চেনটা শুরু হয়েছে, এগুলো সব হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস 2016 সালের কোশ্চেন। তো ডাব্লিউবিসিএস 2016 সালের কোশ্চেন তোমাদের এখানে দেখাবো। এখানে পর ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন করা হয়েছে, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন করে দিয়েছে 2016 সালে। আমি যা কোশ্চেন দেখলাম ফান্ডামেন্টাল রাইটস দেখবে, এখানে দেখাবো আমি পর সব কোশ্চেন আসবে। আমাদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিসের আন্ডারে? সেটা হচ্ছে আর্টিকেল 19-এর আন্ডারে, যেটা হচ্ছে আমাদের এমার্জেন্সির সময়ও কী হয়, এমার্জেন্সির সময় এটাকে আমরা ফ্রিজ করতে পারি না বা আমরা এটাকে তুলে নিতে পারি না। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্য রাইট অফ ফ্রিডম given in Article 19 with the view of guaranteeing individual rights that were considered vital by the framers of the Constitution. The right of freedom in Article 19 guarantees the freedom of speech expression as one of its 6 freedom. ঠিক আছে, টোটাল আমাদের আর্টিকেল নাম্বার 19 থেকে 22 এর মধ্যে কি আছে আমাদের রাইট টু ফ্রিডম, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে প্রথমে 14 থেকে 18 কি আছে, রাইট টু ইকুয়ালিটি। তারপরে 19 to 22 হচ্ছে রাইট টু ফ্রিডম। তার মধ্যে টোটাল 6টা ফ্রিডমের কথা বলা হয়েছে, তার মধ্যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হচ্ছে কি, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমাদের আর্টিকেল 19-এর মধ্যে আছে। নেক্সট, এগুলো যদি তোমাদের কোনো তুমি পলিটি পড়াই তখন খুব ভালো করে পড়াবো, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো পড়তে তোমাদের বেশ ভালো লাগবে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশনস every religious denomination shall have the right to establish and maintain institution for religious and charitable purposes? মানে মোদ্দা কথা হচ্ছে প্রত্যেক ধর্ম তার ধর্ম প্রচার করার জন্য তার যে হচ্ছে মানে কী বলবো, রিলিজিয়াস যে এস্টাবলিশমেন্ট, মানে মুসলিমরা মসজিদ তৈরি করতে পারে, হিন্দুরা মন্দির তৈরি করতে পারে, খ্রিস্টানরা চার্চ তৈরি করতে পারবে, এটা ফ্রিলি তারা করতে পারবে এবং চ্যারিটেবল পারপাসের জন্য তাদেরকে ইউজ করতে পারবে। কোনো রকম কোনো বাধা তাদেরকে প্রদান করা হবে না স্টেটের তরফ থেকে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। এটা কোন আর্টিকেলের মধ্যে পড়ে? এটা হচ্ছে আমাদের অপশান সি, আর্টিকেল তাক দিয়ে দাঁড়াও, আর আর্টিকেল অপশান সি আর্টিকেল 26-এর আন্ডারে পড়ে। Article 26 of India gives every religious group a right to establish and maintain institutions for religious and charitable purposes, manage its affairs, properties as per the law. অবশ্যই লকে মেনে, ল ভেঙে নয়, লকে মেনে তোমরা এগুলো করতে পারো। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, এখানে পরপর দেখো কোশ্চেন দিয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস থেকে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড in any educational institution wholly maintained out of state funds? অর্থাৎ বলা হচ্ছে আমাদের সরকারি কোনো স্কুলে কি বলা হচ্ছে, ভালো করে পড়া, এখানে এই সেন্টেন্স স্টুডেন্টদের গুলিয়ে যায়। কি বলা হচ্ছে, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে কোনো রকম কোনো সরকারি স্কুলে কোনো রকম কোনো কি রিলিজিয়াস ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হবে না, মানে পার্টিকুলার এই ধর্ম মেনে চলতে হবে বা এই ধর্মের রুলস তোমাকে মেনে চলতে হবে, এরকম কোনো রকম কোনো ইনস্ট্রাকশান বা ধরা বাঁধা কোনো নিয়ম তোমাদেরকে কিন্তু দেওয়া হবে না। ওকে, এটা কিন্তু একটা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, মানে স্টেট ফান্ডের উপর নির্ভর করে যারা চলবে তাদেরকে এই রুলটা মেনে চলতেই হবে। প্রাইভেট হলে সেটা তাদের ব্যাপার। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আর্টিকেল 28(1). অ্যাকচুয়ালি এখানে অপশানে 28(1) নেই, অ্যাকচুয়ালি অপশান ডি এখানে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি হবে এটা আর্টিকেল 28(1). নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন of India states that no citizen shall be denied admission into any educational institution maintained by the state on receiving aid out of state funds on grounds only of religion, race, caste, language or any of them? এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি,
যে তুমি যে ভাষাতেই কথা বলো না কেন, যে কাস্টেরই হও না কেন, যে ধর্মই তুমি ফলো করো না কেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু এমন কোনো রকম কোনো এডুকেশন ইনস্টিটিউশনে তোমাকে কি করা হবে, বাধা দেওয়া হবে না, তোমার অ্যাডমিশন ডিনাই করা হবে না। এমন নয় যে তোমাকে বলো তুমি হিন্দু ধর্মে তোমাকে এখানে অ্যাডমিশন দেওয়া হবে না, তুমি খ্রিস্টান ধর্মে তোমাকে এখানে অ্যাডমিশন দেওয়া হবে না। কোনো রকম কোনো রিলিজিয়ান, রেস, কাস্ট এবং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কিন্তু কোনো রকমভাবে তোমাকে বাধা প্রদান করা হবে না। এগুলো সব আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। এটা কিসের আন্ডারে পড়ে? এটা পড়ে আমাদের অপশান ডি, আর্টিকেল 29 আন্ডারে। আর্টিকেল 28 এবং 29 এই দুটো খেয়াল করবে ভালো করে, গুলিয়ে যায়। এখানে কি বলা হয়েছে? 28-এ বলা হয়েছে যে কোনো রকম কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হবে না, আর 29-এ বলা হয়েছে যে তোমার রিলিজিয়াস, কাস্ট, রেস, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে তোমাকে কোথাও বাধা দেওয়া হবে না অ্যাডমিশনে, কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে তোমাকে বাধা দেওয়া হবে না। নেক্সট, আচ্ছা এটা এবার এসে গেছে ডিপিএসপির কোশ্চেন। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার্স দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? ভিলেজ পঞ্চায়েতকে অর্গানাইজ করার জন্য কোন আর্টিকেলে ইচ্ছা প্রকাশ করা হয়েছিল? সেটা হচ্ছে অপশান এ, আর্টিকেল 40। আর্টিকেল 40-তে এটা ইচ্ছা প্রকাশ করা হয়েছিল এবং এটা কিন্তু ডিপিএসপির আন্ডারে পড়ে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? আমাদের ভারতের পুরো সমস্ত মানুষের জন্য যেটা ইউনিফর্ম সিভিল কোড থাকবে, সেটা কোন আর্টিকেল অনুযায়ী? সেটা হচ্ছে তার নেক্সট আর্টিকেল 41 অনুযায়ী। এগুলো সব ডিপিএসপির আন্ডারে পড়ছে। আর্টিকেল 41-এর আর্টিকেল 44, ভুল বললাম, আর্টিকেল 44-এর আন্ডারে। অপশান ডি, আর্টিকেল 44-এর আন্ডারে। 41, 44 গুলিয়ে গেছে, 44-এর আন্ডারে। ইউনিফর্ম সিভিল কোড কি? ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে এ set of laws to govern personal matters of all citizens irrespective of religion, is perhaps the need of the hour and ensuring that their fundamental and constitutional rights are protected. মানে ওইটাই হচ্ছে, মানে ধর্ম, বর্ণ, জাতি নিরপেক্ষভাবে প্রত্যেকের জন্য সমান একটা ল থাকবে এবং তার কনস্টিটিউশনাল যে রাইট, তার যে সাংবিধানিক অধিকার এবং তার যে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো যেন প্রোটেক্ট হয়, সেটাকে এনশিওর করা হবে। তার জন্য যে লসগুলো তৈরি করা হয় তাদেরকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট 17 নম্বর কোশ্চেন, এটা একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যাটমিক এনার্জি অ্যামেন্ডমেন্ট বিল ইন 2015 to facilitate the fast track setting up of new nuclear project in the country. The bill 6 amend 2, মানে বলা হচ্ছে যে আমাদের যাতে দেশে নিউক্লিয়ার প্রজেক্টগুলো আমরা তাড়াতাড়ি এস্টাবলিশ করতে পারি, তার জন্য কি আছে, আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি করেছিল অ্যাটমিক এনার্জি বিল 2015-তে। 2015-তে যেটা হয়েছে এটা ছিল অ্যাকচুয়ালি অ্যামেন্ডমেন্ট। কোনটার অ্যামেন্ডমেন্ট? এটা জিজ্ঞেস করা হচ্ছে যে কোন একটার অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2015 সালে এসেছিল। সেটা হচ্ছে অপশান এ, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962। 1962-তে অলরেডি একটা অ্যাটমিক এনার্জি অ্যাক্ট ছিল, সেইটার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2015-তে। কেন না? টু ফাস্ট ট্র্যাক দ্য সেটিং আপ অফ নিউ নিউক্লিয়ার প্রজেক্টস ইন কান্ট্রি। এখানে ডিটেলস বলা আছে, এটা তোমরা দেখে নিও। এগুলো যেগুলো বোঝানো নেই সেখানে আমি বলছি না, কারণ তোমরা পিডিএফ তো পাবেই, তোমরা সেখানে নিজেরা পড়ে নিও। 18 নম্বর কোশ্চেন, নীতি আয়োগ ইজ সেট আপ বাই? এই নীতি আয়োগ কার দ্বারা সেট আপ হয়েছিল? সেটা হচ্ছে অপশান এ, রেজলিউশন অফ বাই ইউনিয়ন ক্যাবিনেট। নীতি আয়োগ আগের দিনই তোমাদের বলেছিলাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ইউনিয়ন ক্যাবিনেট প্রোভাইডেড ক্লিয়ারেন্স ফর হুইচ বিল অন 9th December 2015? ইউনিয়ন ক্যাবিনেট আমাদের কোন বিলের জন্য 9 ডিসেম্বর 2015-তে ক্লিয়ারেন্স প্রোভাইড করেছিল? সেটা হচ্ছে অপশান এ, রিয়েল এস্টেট বিল, রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা আমার নিজেরই কনফিউজ হয়েছে, দুটো রিয়েল এস্টেট আছে তো, এটা অপশান এটা সঠিক উত্তর। রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, না সরি R&D তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, এটা রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন লোকসভা? লোকসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে সেখানে নাম্বার অফ মেম্বার্স কত? সেটা হচ্ছে অপশান সি, 15। 15 জন মেম্বার থাকে। নেক্সট 21 নম্বর কোশ্চেন, দ্য নাম্বার অফ সাবজেক্টস ইনুমেরেটেড ইন দ্য কনকারেন্ট লিস্ট ফর দ্য পারপাস অফ লেজিসলেশন। কনকারেন্ট লিস্টের আন্ডারে কতগুলো আছে? সেটা হচ্ছে 47টা টোটাল আইটেম আছে কনকারেন্ট লিস্টের আন্ডারে। টোটাল আছে কতগুলো? টোটাল আছে আমাদের 52টা আইটেমস আছে। লিস্ট 1 এবং লিস্ট 2 7 শিডিউলে যেটা দেওয়া হয়েছিল 52 আইটেমস ছিল, তার থ্রু দ্য লাস্ট আইটেম ইজ নাম্বার 40, দো দ্য লাস্ট আইটেম ইজ নাম্বার 47, মানে মাঝখানে 46A, 45A, 44A এরকম নাম আছে। টোটাল 47টা হচ্ছে, মানে 47 নাম্বার অবধি আছে,
কিন্তু টোটাল আইটেম আছে 52টা। Given in the 7th schedule to the Constitution of India, the legislative section is divided into 3 lists: union list, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কতবার রিপিট হচ্ছে দেখছো আমাদের এই 3টে লিস্ট। আনলাইক ফেডারেল গভর্নমেন্ট, দ্য ইউনাইটেড স্টেটস, সুইজারল্যান্ড অর অস্ট্রেলিয়া, দ্য রেসিডুয়াল পাওয়ার্স রিমেন উইথ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ উইথ দ্য ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট। ওকে, এই জায়গাটা দরকার, ঠিক, এই জায়গাটা দরকার নেই, এই জায়গাটা মনে রাখার দরকার নেই, শুধু উপরেরটা পোর্শনটা পড়লেই হবে। স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট আর আমাদের হচ্ছে যে ইউনিয়ন লিস্ট, কোনটাতে কী আছে এটা মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন করবে, কারণ বারবার এখান থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসছে। নেক্সট বলা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া। খুবই ইজি, আর্টিকেল 1 অ্যান্ড ফার্স্ট আর্টিকেল যেটা, সেটাই হচ্ছে নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়াকে প্রোভাইড করে। বাকিগুলো দেখে নাও। আর্টিকেল 2 তো কী বলে, অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, নতুন কোনো স্টেটকে যদি তৈরি করতে হয় তার জন্য আছে আর্টিকেল 2। আর্টিকেল 3 হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেম অফ এক্সিস্টিং স্টেট। কোনো স্টেটের যদি বর্তমান নামকে পরিবর্তন করতে হয়, এরিয়া বাড়াতে হয়, কমাতে হয়, বাউন্ডারি চেঞ্জ করতে হয়, কোনো স্টেটের ফরমেশনকে অল্টারেশন করতে হয়, এরিয়ার কিছু পরিবর্তন করতে হয়, তার জন্য হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 4-এ কী আছে, আর্টিকেল 4-এ হচ্ছে বেসিক্যালি আর্টিকেল 2 এবং 3-কে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 4 বানানো হয়েছে। laws made under article 2 and 3 to provide for the amendment of the first and the fourth schedule of and the supplemental, incidental and consequential matter। ঠিক আছে, এখানে এত কঠিন ভাষা মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখো যে আর্টিকেল 2 এবং 3-তে যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে, এই নতুন স্টেট তৈরি করা, তার এরিয়া বাড়া কমানো, এইসব বিষয়গুলোকে, এইসব যে লগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 4 তৈরি করা হয়েছে। সাধারণ কথায় এটুকু মনে রাখলেই হবে। আর্টিকেল 4 ইজ মেড টু প্রোটেক্ট দ্য লজ আন্ডার আর্টিকেল 2 and 3 or provide backup to article 2 and 3. Next 23 number question. The Constitution of India is neither purely federal or purely unitary but is a combination of both. Who said so? এটা তোমরা আশা করি, সরি এর অ্যান্সারটা নিচে এসে গেছে, ডিডি বাসু। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার এটাকে কী বলে, কোয়াসি ফেডারেল সিস্টেম। আমাদের ইন্ডিয়ার এই সিস্টেমটাকে বলা হয় কি, কোয়াসি ফেডারেল সিস্টেম। না তো পুরোপুরি ফেডারেল সিস্টেম, না তো পুরোপুরি ইউনিটারি বায়াস, দুটোর একটা কম্বিনেশান। ঠিক আছে, এটাকে বলে কোয়াসি ফেডারেল সিস্টেম। আর যখন এমার্জেন্সি হয়, এমার্জেন্সি চালু হওয়ার, আচ্ছা এটা একটু তো তোমরা দেখে নাও, এখানে পিডিএফটা, সরি লাস্টে পিডিএফটা একটু প্রবলেম হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আমি দেখি তোমাদের পিডিএফটা প্রোভাইড করার সময় দরকার আমি ঠিক করে দেবো, সরি এক্সট্রিমলি সরি। পিডিএফটা একটু টাইপ করার সময় মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমরা মনে রাখবে যে আমাদের যখন এমার্জেন্সি আসে, এমার্জেন্সির সময় কী হয়, ফেডারেল সিস্টেম উঠে যায়, পুরোপুরিভাবে ইউনিটারি বায়াস হয়ে যায়। এটা মনে রাখবে, এমার্জেন্সির সময় হয় এটা। আর একটু তোমরা এটা একটু কষ্ট করে দেখে নাও। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ সিটিজেনশিপ, সিটিজেনশিপের সঙ্গে ডিল করে কে, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 মানে আর্টিকেল 5 থেকে 11। আর্টিকেল 1 থেকে 4 কী ছিল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। আর্টিকেল 5 থেকে 11 হচ্ছে আমাদের সিটিজেনশিপে ডিল করে। এক্সট্রিমলি সরি, আমি একদম লক্ষ্য করিনি যে এরকম প্রবলেম হয়ে গেছে পিডিএফটাতে। এরকমটা সাধারণত হয় না, মোস্ট প্রবলি এটা পিডিএফে কনভার্ট করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছে। নেক্সট লাস্ট কোশ্চেন, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইথাউট দ্য কনসেন্ট অফ। কোনো মানি বিল আমাদের পার্লামেন্টে কার অনুমতি ছাড়া করা যায় না, ইন্ট্রোডিউস করানো যায় না, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশান সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে বলা আছে দেখো, আর্টিকেল 110 ডিলস উইথ দ্য ডেফিনেশন অফ মানি বিলস। এই যেটা 110 কি, যেটা হচ্ছে যে মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস অনলি ইন লোকসভা অন দ্য প্রায়র টু দ্য রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিয়ে লোকসভার, রাজ্যসভার অনুমতি ছাড়াই লোকসভায় কী করতে পারে, মানি বিলটাকে পাস করাতে পারে। এটা আর্টিকেল 110 ছিল। ইফ এনি কোশ্চেন অ্যারাইজেস হোয়েদার এ বিল ইজ মানি বিল অর নট, দ্য ডিসিশন অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ফাইনাল। এবং যদি কেউ বলে যে না এটা রাজ্যসভা লাগবে, এটা আদৌ মানি বিলের ক্যাটাগরিতে পড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার আছে লোকসভার স্পিকারের হাতে। লোকসভার স্পিকার যে ডিসিশানটা দেবেন, সেই ডিসিশানটা কিন্তু ফাইনাল বলে গণ্য হবে। ওকে, তো আজকে এখানেই আমি শেষ করছি। আর আমি এগেন এক্সট্রিমলি সরি, এটা কোনো দিনও হয় না, আজকে কোনো কারণে পিডিএফটা একটু প্রবলেম হয়েছিল, এক্সট্রিমলি সরি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।